স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে সারা দেশে গণ অধিকার পরিষদের বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, রাজশাহীতে জাপা অফিস ভাঙচুর। পঞ্চম দিনের মতো প্রচারে ব্যস্ত ডাকসু নির্বাচনের প্রার্থীরা, মাত্র ৮টি বুথে ৪০,০০০ শিক্ষার্থীর ভোট নেওয়া কঠিন মনে করেন ভোটাররা। মামলার চাপে বন্ধের পথে পাবনার ইছামতি নদী পুনরুদ্ধারের শহর অংশের কাজ, এক মাসে মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮টি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, নূরের মাথায় আঘাত রয়েছে, তার নাকের হাড় ভেঙে গেছে, এখন রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে। তবে ৪৮ ঘণ্টার আগে আশামুক্ত বলা যাবে না। প্রধান উপদেষ্টা ফোন করে নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং মামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। গতরাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হন নূরসহ বেশ কয়েকজন। হামলায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে দলটি। সেই সাথে আজ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে তারা। গতরাতে হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও চেয়েছে গণ অধিকার পরিষদ। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। সুতরাং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। নুরুল হক নূরসহ দলের নেতাকর্মীদের উপর গতকালের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। দুপুরে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ভিপি নূরের উপর হামলা মানে বৈষম্য বিরোধী সব শিক্ষার্থীদের উপর হামলা। সড়ক অবরোধের কারণে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। নূরের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে দুপুরে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এছাড়া চট্টগ্রাম নগরীর ১৬ শহরের ২ নম্বর গেট মোড় এলাকায় বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। এর আগে গতকাল রাতে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও গণ অধিকার পরিষদ। এদিকে গতরাতে জাতীয় পার্টির রাজশাহী জেলা ও মহানগরের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। গতরাত 11:30টায় রাজশাহী নগরের সাহেববাজার 0 পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি সাহেববাজার গণকপাড়া হয়ে জাতীয় পার্টির অফিসের সামনে গেলে গণকপাড়ায় জাতীয় পার্টির রাজশাহী জেলা ও মহানগর অফিসে হামলা করা হয়। কয়েকজন নেতাকর্মী ভেতরে ঢুকে অফিসের দরজা এবং চেয়ার টেবিল ভাঙচুর করেন। এরপর সাইনবোর্ড খুলে রাস্তায় এনে আগুন জ্বালিয়ে দেন। এ ঘটনার সঙ্গে জড়িত কে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ নিয়ে আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতরাতে কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হন। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা চায়। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন। রাত ৯টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বেড়ে যায়। সব সহিংসতার মাধ্যমে তারা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালান। ফলে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। এ সময় ৫ সেনা সদস্য আহত হন। জননিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী মব সন্ত্রাস দমনে সদা প্রস্তুত রয়েছে।
নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার অডিও কল রেকর্ড ভুয়া, যা এআই দিয়ে তৈরি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রতিবাদ লিপিতে একথা উল্লেখ করে জানানো হয়েছে, এ ধরনের গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যমে পাঠানো ওই প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার নামে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনা সাধারণ জনগণের মধ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। প্রচারে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থীরা। সকালে পঞ্চম দিনের প্রচার শুরু করেন তারা। প্রার্থীরা মনে করছেন, মাত্র 8টি বুথে বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর ভোট গ্রহণ চ্যালেঞ্জিং হবে, তাই বুথ সংখ্যা বাড়ানোর দাবি তাদের। কেউ কেউ নির্বাচন প্রশাসনের নিরপেক্ষতা ও ভোটকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের প্রার্থীদের অপপ্রচারের অভিযোগ করছেন। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন, 7 সেপ্টেম্বর শেষ হবে প্রচার। দর্শক, ডাকসু নির্বাচনের সার্বিক অবস্থা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাশরাক রাহাত। রাহাত, নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কেমন মত প্রকাশ দেখছেন? জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, তারা আশা করছেন 9 সেপ্টেম্বর যথাসময়ে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং তারা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে তারা তাদের ভোটটা তাদের পছন্দের প্রার্থীকে দিতে পারবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। অন্যদিকে যারা প্রার্থী আছেন তারা যেটি বলছেন, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় 40,000 শিক্ষার্থী রয়েছে যারা কিনা ডাকসু নির্বাচনে ভোট দিবে এবং এই ভোট দেওয়ার জন্য মাত্র 8টির মতো ভোট কেন্দ্র রয়েছে, যেটা কি তারা অপর্যাপ্ত বলছেন। এছাড়া যেটি হয়, আসলে নির্বাচন যতটা ঘনিয়ে আসছে, প্রার্থীদের অনেকেই কিন্তু আসলে অভিযোগ করছেন, তাদের বিরুদ্ধে আসলে একে অপরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনছেন। কেউ কেউ আবার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছেন না, এমন অভিযোগও কিন্তু আসলে তারা তুলছেন। এছাড়া কিন্তু আসলে নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে, প্রার্থীরা কিন্তু আসলে তাদের নির্বাচনী ইস্তিহার ঘোষণা করা শুরু করেছেন। আজকেও কিন্তু আসলে কয়েকজন প্রার্থীর আসলে তাদের নির্বাচনের ইস্তিহার ঘোষণা করার কথা রয়েছে। সুমাইয়া, ধন্যবাদ রাহাত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাশরাক রাহাত। মামলার চাপে বন্ধের উপক্রম হয়েছে পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরাংশের 5 কিলোমিটার কাজ। প্রতিনিয়তই দায়ের হচ্ছে নিত্য নতুন মামলা। মাত্র 1 মাসের ব্যবধানে বেড়ে মামলার সংখ্যা দাঁড়িয়েছে 138টিতে। শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। শহরের প্রাণকেন্দ্র নতুন ব্রিজ এলাকায় এখনো শুরু হয়নি ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ। মামলা মোকদ্দমার আদালতের নিষেধাজ্ঞা থাকায় নদী খনন যন্ত্র নামানো সম্ভব হয়নি। ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের সবচেয়ে বড় বাজেটই বরাদ্দ রয়েছে জেলা শহরের 5 কিলোমিটার অংশে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে 76 কিলোমিটার নদী খননের কাজ দ্রুত এগিয়ে চললেও বাদশাদে শহরাংশে প্রভাবশালীদের মামলা। দ্রুত যদি এই মামলাগুলি কার্যক্রম স্থগিত করা না হয়, যদি দ্রুত নিষ্পত্তি না হয়, তাহলে তো এই জটিল খনন কাজ কখনোই আগাতে পারবে না। যেখানে কাজ করতে যাচ্ছে সেখানে মামলা জট এবং মামলার কারণে কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। 1.5 মাস আগে মামলা থাকা স্থাপনাগুলো বাদ রেখে শহরাংশে শুরু হয় এ কাজ। এরই মধ্যে দায়ের হয় আরও 40টি মামলা। পুরাতন মামলাগুলি নিষ্পত্তি বা সমঝোতা না হয়ে কেন একের পর এক মামলা হচ্ছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। 146টা ভেকু এর আগে কাজ করেছিল, এখন মাত্র 5টা পয়েন্টে 5টা ভেকু। যে মামলার পরিমাণ বেড়ে যাচ্ছে, এটা কেন বাড়ছে সেটা আমাদের বোধগম্য নয়। অথচ 2018 সালে উচ্চ আদালত এ নদীর সকল মামলা খারিজের পর নিম্ন আদালতে এসব মামলা কেন নিষ্পত্তি হচ্ছে না এ প্রশ্ন তুলেছেন খোদ সরকারি আইনজীবীও। যারা জমির মালিক হিসাবে দাবিদার অথবা বিভিন্নভাবে তারা এটার দাবি করতেছে, তারা কিন্তু মহামান্য হাইকোর্ট অবধি পর্যন্ত তারা গিয়েছেন এবং সেটা কিন্তু মহামান্য হাইকোর্ট থেকেও কিন্তু এটা একটা স্যাটিসফাইড হয়েছে বলে আমরা জানি। পানি উন্নয়ন বোর্ড জানায় এসব মামলা নিষ্পত্তিতে আইন মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। মামলার বিষয়টা আমরা ইতিমধ্যে দেখার জন্য আমরা উকিল নিয়োগ করেছি, 2 জন উকিল নিয়োগ করছি। উকিলের মাধ্যমে মামলাসমূহ নিষ্পত্তির জন্য আমরা অলরেডি জবাব দাখিল করা শুরু করেছি। আর এছাড়া আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে একটা চিঠি ইস্যু করা হয়েছে, সেখান থেকে আমরা একটা সহযোগিতা প্রত্যাশা করছি। এ প্রকল্পের শহরাংশে নদী খননের পাশাপাশি রয়েছে নদীর প্রবাহে বাধা সৃষ্টিকারী 23টি ব্রিজ ভেঙে পুনর্নির্মাণ, নদীর দুধারে 10 কিলোমিটার ওয়াকওয়ে, 56টি ঘাট বাঁধানো, পার্ক সহ নানা সৌন্দর্য বর্ধনের কাজ।
পল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। বেতন বৃদ্ধি ও পদোন্নতি সহ ৩ দফা দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে এ দাবি জানান তারা। এতে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের হাজারো সহকারী শিক্ষক যোগ দেন। তারা বলেন, বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে চাকরিতে যোগ দেন, যা গ্রহণযোগ্য নয়। চাকরিতে ১১তম গ্রেডে যোগদানের দাবি জানান তারা। দীর্ঘদিন চাকরি করলেও তারা বেশিরভাগই কোনো পদোন্নতি পান না। তাই শতভাগ বিভাগীয় পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রাপ্তি জটিলতা নিরসনের দাবিও জানান তারা। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিবেন তারা। সমাবেশে শিক্ষকরা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার। ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতীয় গোষ্ঠীর প্রতিনিধি সম্মেলন শুরুর প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণ পর শুরু হবে এ সম্মেলন। সমতলে থাকা ১২টি জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এই জাতীয় সম্মেলনে যোগ দিচ্ছেন। এরই মধ্যে সমাবেশ স্থলে এসেছেন নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ময়মনসিংহ মহানগর সহ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও উত্তর বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে। আয়োজনকে ঘিরে স্থানীয় প্রশাসন থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দলটির ময়মনসিংহের শীর্ষ নেতৃবৃন্দ এই সমাবেশে উপস্থিত থাকবেন। অন্তর্বর্তী সরকারের স্বল্প মেয়াদের টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ সরকার কেবল প্রক্রিয়াটা শুরু করতে পারে, যার সফলতা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর, বলেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মিশন গ্রিন বাংলাদেশের উদ্যোগে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। জানান, দেশের টেকসই উন্নয়নের জন্য শুধু নীতি প্রণয়ন করলেই হবে না, প্রয়োজন সেসবের বাস্তবায়ন। এ সরকার সেগুলো শুরু করে যেতে পারে, তবে তা বাস্তবায়ন করতে হবে রাজনৈতিক দলগুলোকে। এ সময় পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে সবার প্রতি আবারও আহ্বান জানান রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ হাসান অভিযোগ করেন, রাজধানীর পরিবেশ দূষণের জন্য দায়ী হাউজিং ও কর্পোরেট অফিসগুলো। এতগুলো কাজ আমাদের স্বল্পকালীন সরকারের জন্য করাটা আসলে দুষ্কর, কিন্তু স্বল্পকালীন সরকার যা করতে পারে তা হচ্ছে প্রক্রিয়াটা শুরু করে দিয়ে যেতে পারে। কিন্তু আবারও এই প্রক্রিয়াটা আসলে টিকবে কিনা সেটা নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছার উপরে। প্রান্তিক পর্যায়ের চা দোকানিদের মেধাবী সন্তান ও তাদের পরিবারকে সম্মাননা দিল মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড নাম্বার 1। সকালে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 পাওয়া 62 মেধাবীকে দেওয়া হয় নাম্বার 1 বাবার কৃতি সন্তান সংবর্ধনা 2025। সম্মাননা প্রাপ্তরা বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে তাদের এগিয়ে যাওয়ার প্রেরণা দেবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, ছিলেন মেঘনা গ্রুপের সিএও রহমতুল্লাহ খন্দকার, সিএইচআরও আতিকুজ্জামান খান, হেড অফ অ্যাকাউন্টস অ্যান্ড সিনিয়র জেনারেল ম্যানেজার এস.এম. মুজিবুর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার ব্র্যান্ড কাজী মোহাম্মদ মহিউদ্দিন, হেড অফ সাপ্লাই চেইন রাশেদুল হক সহ অন্য কর্মকর্তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মেধাবী শিক্ষার্থী ও তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় মেডেল, ক্রেস্ট, এককালীন শিক্ষাবৃত্তি, সার্টিফিকেট সহ নানা উপহার সামগ্রী। লেখাপড়া হচ্ছে পরশমণি। পড়াশোনা করলেই তুমি মানুষ হয়ে যাবা, বড় হবা, প্রতিষ্ঠিত হবা, কেউ ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ স্যাররা বলেছেন বিসিএস অফিসার হবা, সচিব হবা, রাষ্ট্রদূত হবা, আরো বড় হতে পারো। বাংলাদেশের প্রেসিডেন্টও তোমরা হতে পারো, বাংলাদেশের প্রধানমন্ত্রী তোমরা হতে পারো, কোনো অসুবিধা নেই। তো দুনিয়াটা খুলে যায়। আগামী সংসদ নির্বাচনের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার পদের দায়িত্ব পালনের লক্ষ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তার পদকে 6ষ্ঠ গ্রেডে এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে 9ম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়েছেন উপজেলা থানা বা সমমান অফিসার্স অ্যাসোসিয়েশন। দাবি আদায়ে সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাধারণ সভার আয়োজন করা হয়। সংগঠনের নেতাদের অভিযোগ, অতীতের নির্বাচনে কমিশনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু তারপরও সব অনিয়মের দায় এসে পড়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উপরে। তাদের অভিযোগ, 15 থেকে 20 বছর একই পদে কর্মরত, অথচ অন্যান্য ক্যাডারে কয়েক ধাপ পদোন্নতি পেয়ে ভোটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এ অবস্থায় অবসানে ইলেকটোরাল সার্ভিস গঠনের দাবি জানান কর্মকর্তারা।
চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে মুখ থুবড়ে পড়েছে আম রপ্তানি। এতে লোকসানে পড়েছেন চাষিরা। আর বিদেশে আম রপ্তানি বাড়াতে সরকারের নানা উদ্যোগ চলমান বলছেন সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জ রিপোর্টার ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আম চাষী ও তরুণ উদ্যোক্তা কামরুল ইসলাম চলতি বছর রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় 1 বিঘা জমিতে চাষ করেছেন গৌরমতি জাতের আম। স্বপ্ন দেখছিলেন রপ্তানির, কিন্তু পাঠাতে না পারায় মুখ থুবড়ে পড়েছে সেই স্বপ্ন। এবছর রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আমি 1 বিঘা গৌরমতি আম চাষ করেছি। তবে এখানে যে পরিমাণ টাকা আমি ব্যয় করেছি, এই আম যদি আমি রপ্তানি করতে না পারি তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হব। কামরুলের মতো একই আশঙ্কায় দিন কাটছে জেলার অন্যান্য চাষিদের। বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও কাঙ্ক্ষিত রপ্তানি না হয় চাষিরা বড় ধরনের লোকসান গুনছেন। তাদের অভিযোগ কৃষি বিভাগ যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না। রপ্তানিযোগ্য আম তৈরি করতে গেলে অ্যাকচুয়ালি সাধারণ আমের সাথে কষ্ট বেশি, খরচ বেশি। ওই আমটা যদি আবার স্থানীয় বাজারে বিক্রি করি তো আপনার কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। সরকারের দিক থেকে যতখানি এগিয়ে আসা উচিত ছিল সেইভাবে কিন্তু এগিয়ে আসেনি। এদিকে কৃষি বিভাগ সহ সংশ্লিষ্টরা জানান, বিদেশে আম রপ্তানি বাড়াতে এবং প্রক্রিয়া সহজ করতে সরকারের নানা উদ্যোগ চলমান রয়েছে। আমরা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছে আমরা সেটা বলছি, যদি আম কেন্দ্রিক যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যদি প্রসেসিং সেন্টার করা যায়, ফাইটোস্যানিটেশন সার্টিফিকেট করা যায়, সেই জায়গাগুলোতে হয়তো কৃষকের জন্য কিছুটা সুবিধা হবে। জাপানের রিকোয়ারমেন্ট হলো ভিএসটি অলরেডি আপনার গাবতলিতে একটা প্ল্যান্ট তৈরি হচ্ছেন। আমার আমেরিকা এবং অস্ট্রেলিয়ার রিকোয়ারমেন্ট গামা রেডিয়েশন দিয়ে আমটাকে ট্রিটেড করে পাঠানো। এই জন্য সরকার একটা প্ল্যান আছে পূর্বাচলে এই ধরনের একটা ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন করার জন্য, সেই কাজগুলো চলমান আছে। রাজশাহীতে সরকার একটা প্যাকিং হাউস তৈরি করার একটা পরিকল্পনা আছে। চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে 237 জন আম চাষি রপ্তানিযোগ্য আম উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 6000 মেট্রিক টন আম উৎপাদন করেছেন। বিপরীতে এখন পর্যন্ত রপ্তানি হয়েছে 154 মেট্রিক টন। মাছরাঙা, নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগই অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। শুক্রবার দেয়া এই রায় ট্রাম্পের বৈদেশিক নীতি ও বিশ্বের বিভিন্ন দেশের উপর ট্রাম্পের আরোপিত শুল্কের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। আদালত বলেছে, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এসব শুল্ক অনুমোদিত নয়, তাই এটি আইনের পরিপন্থী ও অবৈধ। তবে আদালতের এই রায় 14 অক্টোবরের আগে কার্যকর হবে না। প্রশাসন চাইলে মামলাটি সুপ্রিম কোর্টে নেওয়ার জন্য আবেদন করতে পারবে। এদিকে এই রায়ের তীব্র সমালোচনা করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এই সিদ্ধান্ত বহাল থাকলে তা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও আরও 80 প্যালেস্টাইনি কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এতে আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তারা যোগ দিতে পারছে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। একে স্বাগত জানিয়েছে ইসরায়েল। শান্তি প্রচেষ্টা নস্যাৎ এবং প্যালেস্টাইনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাওয়ায় প্যালেস্টাইনের ওই নেতাদের দোষারোপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এমন এক সময়ে যুক্তরাষ্ট্র আব্বাস ও অন্যান্য কর্মকর্তাদের ভিসায় নিষেধাজ্ঞা দিল যখন সাধারণ পরিষদের অধিবেশনে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টায় ফ্রান্স নেতৃত্ব দিচ্ছে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত 67 প্যালেস্টাইনি নিহত হয়েছেন। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে সারা দেশে গণ অধিকার পরিষদের বিক্ষোভ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। রাজশাহীতে জাপা অফিস ভাঙচুর। পঞ্চম দিনের মতো প্রচারে ব্যস্ত ডাকসু নির্বাচনের প্রার্থীরা। মাত্র 8টি বুথে 40,000 শিক্ষার্থীর ভোট নেওয়া কঠিন মনে করেন ভোটাররা। মামলার চাপে বন্ধের পথে পাবনার ইছামতি নদী পুনরুদ্ধারের শহর অংশের কাজ। 1 মাসে মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 138। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।